ওয়েলকাম টু দ্য ফাস্টেস্ট একাডেমি। সো অনেক দিন পর যেটা হচ্ছে যে তোমাদের ম্যাথের বেসিক ক্লাস নিয়ে চলে এসেছি। এই বেসিক ক্লাসটা আমি এমনভাবে কন্ডাক্ট করছি, এমনভাবে তৈরি করছি, এমনভাবে তোমাদেরকে দেব যেটা কি হবে, আমাদের যে ডিফেন্স যে পরীক্ষাগুলো হয় তাদেরকে আমার টার্গেট পুরোপুরি, ঠিক আছে। সেই সব এক্সামের বলতে এসএসসি, জিডি, ডাব্লিউবিপি এবং আরবি, আমি তিনটারই আমি ভালোভাবে সিলেবাস দেখেছি। ওই তিনটে সিলেবাসকে লক্ষ্য করে ভালো করে দেখার পরে আমি এমন বেসিক ক্লাস দিব যেখানে কিন্তু তোমরা তিনটেতেই ভালোভাবে ফলো করতে পারবে। প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ক্লাস করার কোনো দরকারই নেই। আমরা যদি একটার ক্লাস এমনভাবে দিই যেখানে তিনটাই এক্সাম হয়ে যাবে, তো কেন দেব, তাই না? হয়ে যাবে, আমি বলছি, বিশ্বাস রাখো, ভরসা রাখো। আর তার সাথে সাথে আমি তো একটা চ্যাপ্টার শেষ হবে, তারপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। একসঙ্গে তিনটারই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, হয়তো পাঁচটা করে চ্যাপ্টার ওয়াইজ আমি কিন্তু নিয়ে আসবো। তো আজকে আমি আরবির ম্যাথের সিলেবাসটা দিয়েছিলাম, তো কালকে ঠিক তোমরা 3টের সময় কিন্তু ডাব্লিউবিপির যে ম্যাথের সিলেবাসটা সেটাও পেয়ে যাবে। আর এসএসসি জিডির তো সিলেবাস একবার দিয়েছি, তবুও আমি কিন্তু এসএসসি জিডিরও একটা ম্যাথের সিলেবাস আমি দিয়ে দেবো। তো আমার এই ম্যাথের বেসিক ক্লাস যারা, আমি কথা দিচ্ছি, যারা রেগুলার দেখবে, যারা প্রতিনিয়ত দেখবে, আমি কথা দিচ্ছি যে অঙ্ক হয়তো কোনোদিনও করেনি বা অঙ্ককে দেখে ভয় পাও, তোমাদের কিরণ স্যার কথা দিচ্ছে আজকে তুমি যদি রেগুলার, বেশি না, অনেক জায়গায় অনেক সময় দিয়েছো, বাস রেগুলার আমাকে 1 থেকে 2 মাস দিতে হবে, তারপরে দেখবে তোমার ম্যাথের প্রতি ভয় কেটে যাবে। এতটুকু কথা বলতে পারি। তো চলো তাহলে, যেটা সব থেকে যে চ্যাপ্টারগুলো আমি দেখিয়েছি আমি ডাব্লিউবিপির জন্য সেগুলো দেখাবো, দেন আমি কমপ্লিট করে ক্লাসটা নিয়ে আসবো। এই আজকে হচ্ছে তার প্রথম ক্লাস, যেটা হচ্ছে তোমাদের নাম্বার সিস্টেমের প্রথম ক্লাস, যেটা প্রত্যেকটা পরীক্ষার পার্সপেক্টিভে খুবই ইম্পর্টেন্ট। আর প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু নাম্বার সিস্টেম দিয়ে কোশ্চেন আসেই। আশা করি আমি নতুনভাবে আবার শুরু করলাম। আমার এসএসসিতে অনেক ছেলে পেলে কিন্তু 18টা, 17টা, 19টা, 20টা করে ম্যাথ করে আসছে। তো তোমরা যদি রেগুলার দেখো তো করতে পারবে একদম। তো চলো তাহলে আজকে আমরা প্রথম ক্লাস শুরু করলাম। একটু কথা বলে নিলাম, কারণ কথা বলা দরকার ছিল। তাহলে আজকে আমাদের প্রথম চ্যাপ্টার হচ্ছে যে কি, নাম্বার সিস্টেম, যেটাকে বলছে সংখ্যা তত্ত্ব। জাস্ট একদম কোনো কিছুই নেই। আমাকে বলতে পারো যে স্যার এই চ্যাপ্টারটা কেন শুরু করলাম? এই চ্যাপ্টারটা শুরু করার পেছনে অনেক কারণ আছে। এটা হচ্ছে নাম্বার সিস্টেম বা নাম্বারে নিয়ে খেলা। আমি যেহেতু ম্যাথ পড়তে এসেছি, যেহেতু ম্যাথ নিয়ে খেলতে যাচ্ছি, তো খেলার আগে আমাকে মাঠের গ্রাউন্ডের ব্যাপারে জানতে হবে। তো এটা হচ্ছে তার গ্রাউন্ড। আমি খেলতে চলে গেলাম, গ্রাউন্ড জানি না, গ্রাউন্ডের ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই, তাহলে কেমন করে হবে? তো এটা হচ্ছে গ্রাউন্ড, কারণ এইখানে তো সংখ্যা তত্ত্ব মানে সংখ্যা নিয়ে খেলা, যেহেতু ম্যাথ করবো। ম্যাথ হচ্ছে যে কি, এইখানে আমরা সংখ্যাগুলোকে ভালো করে চিনবো, সংখ্যাগুলোকে প্রত্যেকটার ফ্যামিলিতে ভাগ করব, দেখবে আমরা আস্তে আস্তে করে ধরবো। তাহলে নাম্বার সিস্টেমটা কি, যে কোনো চ্যাপ্টার শুরু করার আগে কিন্তু তার যে বলা যায় যে নামের পিছনে কি গুরুত্ব আছে সেটা একটু জেনে নেওয়া উচিত। বুঝে গেছে? তাহলে এই নাম্বার সিস্টেমে কি কি পড়বো আমরা? চলো, নাম্বার সিস্টেমে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে দারুণ জিনিস, যেটা হচ্ছে আমাদের অঙ্ক। ফার্স্ট জিনিসটা পড়বো, মোস্ট ইম্পর্টেন্ট, যে অঙ্ক বা ডিজিট কাকে বলছে। স্যার ডিজিট বা অঙ্ক কি, এটা অনেকের প্রশ্ন থাকে। আমি ধরে ধরে আস্তে আস্তে করে পড়াবো, সব বুঝতে পারবে। আমরা বলি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে কেন এরকম আসছে? দেখো, আমাদের অঙ্ক আছে টোটালে 10টা। অঙ্ক কোনগুলো বলছে? 0, 1, 2, 3 ডট ডট করে কতদূর পর্যন্ত? 9 পর্যন্ত। 9 পর্যন্ত এগুলোকে বলছে অঙ্ক বা ডিজিট। তাহলে ডিজিট বা অঙ্ক কাকে বলছে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এগুলোকে বলছো অঙ্ক। আর এই অঙ্ক দ্বারাই কিন্তু পৃথিবীর সমস্ত সংখ্যা গঠিত। বুঝে গেছে? তাহলে অঙ্ক কাকে বলে? অঙ্ক 0 থেকে শুরু করে 9 পর্যন্ত টোটালে কটা আছে? অঙ্কর সংখ্যা হচ্ছে 10টি আছে। আর এই 10টি অঙ্ক মিলে পৃথিবীর সমস্ত সংখ্যা গঠিত। তাই বলে যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি? 5টা নয়। বুঝে গেছে? তাহলে 5 অঙ্ক কেন বলছে? কারণ এখানে 5টা অঙ্ক আছে, 1টা 2টো 3টে 4টা 5টা, তাই এটাকে বলছে 5 অঙ্ক। আশা করে বুঝতে পেরেছো? আর প্রতিদিন নিত্য নতুন কিছু শিখতে পারবে। একদম তুমি ক্লাসটা ভালো করে দেখবে। আমি বলছি, যারা অঙ্ক জানো না, যারা শিখতে চাও, তারা ঠিক জায়গায় এসেছো।
আর যারা জানে না তাদেরকেও জানিয়ে দিবে কি করে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে, একটুখানি লাইক করে। আর যদি নতুন মেম্বার হয়ে থাকো ছোট্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবে। দেখো তাহলে আমি কি বললাম, যে এটা বলে 5 অঙ্ক, তাহলে এটাকে বলে 5 অঙ্ক। যদি বলে 4 অঙ্ক ক্ষুদ্রতম সংখ্যা, আমরা কি জানি 1, তারপরে 3টা শূন্য, 1000। এখানে 4টা অঙ্ক আছে, এটাকে বলছে অঙ্ক। বোঝা গেছে? তাহলে অঙ্ক বোঝা গেল। এইবার দেখো এইখানে আমি কি বলছি, যে কি 11, এটা একটা অঙ্ক কি না? এটা দুটো অঙ্ক দ্বারা গঠিত একটা সংখ্যা। এই 13 কি একটা অঙ্ক না? এই কি, এটা 1 এবং 3 এই দুটো অঙ্ক দ্বারা গঠিত এটা একটা সংখ্যা। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। তাহলে এগুলো হচ্ছে এক একটা সংখ্যা। এবার কি বলছে, যে কি আমি বলতে চাইছি যে এগুলোকে আমি আবার সংখ্যা বলতে পারি, এগুলোকে অঙ্ক বলতে পারি, এগুলোকে সংখ্যা বলতে পারি। আমি যদি বলি 1 অঙ্কের সংখ্যা, তাহলে কত? 1 হতে পারে, 0 থেকে 9 পর্যন্ত যে কোনো হতে পারে। বোঝা গেছে? 1 অঙ্ক সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা। তাহলে এগুলো হচ্ছে অঙ্ক এক একটা, কিন্তু এগুলোকে আমি সংখ্যা বলতে পারি। কিন্তু তুমি বলো তো, আমি 20কে কি আমি একটা আমি কি অঙ্ক বলতে পারবো? না, এটা সংখ্যা তো সংখ্যায়। তাহলে অঙ্ক কাকে বলে, সংখ্যা কাকে বলে, নাম্বার বা সংখ্যা বা অঙ্ক বা ডিজিট কি জিনিস, আশা করি ক্লিয়ার। এবার অঙ্ক বুঝে গেলাম, এবার আমরা সংখ্যাগুলোকে পড়বো। ওই সংখ্যাগুলো বিভিন্ন ফ্যামিলিতে আমরা ভাগ করে নেবো, যে কোন কোন ফ্যামিলিতে এটা থাকবে সেই ভাগগুলো পড়ে নেবো। তাহলে অঙ্ক নিয়ে আশা করি কোনো ডাউট নেই। এরপরে যেটা আমরা পড়বো, কি পড়বো বলো দেখি, তোমরা কমেন্ট করো। যারা জানো না তারা ভালো করে দেখো, আর যারা জানো তারা কমেন্ট করো। এরপরে যেটা আমরা পড়বো কি, স্বাভাবিক সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা যেটা পড়বো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাটা কি, যেটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। আমি ইংলিশ টার্মগুলো একটু বলে দিব, ঠিক আছে? তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। এটাকে কি বলছে, ন্যাচারাল নাম্বার। আজকে শুরু করলাম, আশা করি তোমরা ভালোবাসা দিবে আর অনেক কিছু তোমরাও শিখতে পারবে। দেখো তাহলে স্যার স্বাভাবিক সংখ্যা কি, এটা হিন্দিতে আবার বলা হয় প্রাকৃতিক সংখ্যা। ঠিক আছে, হিন্দিতে দেখেছি প্রাকৃতিক সংখ্যা বলা হয়। ঠিক আছে, যেটাকে বলছে ন্যাচারাল নাম্বার, সেটাকে বলছে প্রাকৃতিক সংখ্যা, যেটাকে বলছে বাংলাতে আমাদের বলা হয় স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা কোনগুলো? দেখো স্বাভাবিক সংখ্যা হচ্ছে সেইগুলো যেগুলো কিছু না, আমরা লাইফে স্বাভাবিকভাবে যেগুলো ইউজ করি। তুমি দোকানে চাল কিনতে গেলে বলে যে ভাই 2 টাকার চাল দাও, বা 2 টাকার চিনি দাও, বা 2 টাকার চা দাও, এরকম বলো। এ ভাই 5 টাকার একটা পাউরুটি দে, 5 টাকার একটা রুটি দে, বা এই 5 টাকার একটা এই দে, বা ওই দে, সাবান দে, যাই দে। তো স্বাভাবিক লাইফের জীবন আমরা একবারও যেয়ে বলি না যে ভাই আমাকে রুট 3 টাকার জল দাও, রুট 3 টাকার মিষ্টি দাও, এরকম বলি কি? একবারও বলি না। কিন্তু স্বাভাবিকভাবে আমরা কোনগুলো ইউজ করি? 1, 2, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা। তো এই যে স্বাভাবিকভাবে ইউজ করছি যে সংখ্যাগুলো, তাই স্বাভাবিক সংখ্যা। একদম ন্যাচারাল ব্যাপার, একদম কোনো স্বাভাবিক কোনো রকম ব্যাপারই না। তাহলে আমরা ন্যাচারালি যেগুলো ইউজ করি সেগুলো কোনগুলো হচ্ছে 1, 2, 3, 4, 5 ডট ডট করে কত যাবে? অসীম পর্যন্ত চলে যাবে। এটা শেষ নাই, অসীম পর্যন্ত চলতে থাকবে। ঠিক আছে, এটা বুঝে নাও ভালো করে। এটা একদম অসীম পর্যন্ত চলতে থাকবে। এটা একদম কি হয়ে যাবে, ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, একদম অসীম। আশা বোঝা যাচ্ছে। তাহলে 1, 2, 3 গুলো আমি যদি বলি কি 100, এটা কি স্বাভাবিক সংখ্যা? আমি বলবো যে হ্যাঁ, কারণ 1, 2, 3 করে একদিন একটা সময় তো 100 আসবে। আমি যদি বলি 1 কোটি, স্বাভাবিক সংখ্যা? হ্যাঁ, এরকম করে ডট ডট করে তো অসীম পর্যন্ত যাবে। তাহলে এটা তো 1 কোটিতে একটা সময় আসবে। ঠিক আছে, তাহলে 1 কোটিটা হচ্ছে একটা কি আমাদের স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা এখানে বোঝা গেছে কোনগুলো, 1, 2, 3, 4 করে আমরা ধরতে হতে যাব, সেগুলোকে বলছে স্বাভাবিক সংখ্যা। এবার তুই বলতে পারো যে কেন স্যার এখানে তো জিরো আমরা ব্যবহার করি, কেন নিব না জিরো? তার কারণ আছে। তুই একটু ক্লাসটা ভালো করে ধৈর্য ধরে করে দেখো, তাহলে তুমি জিরো কেন নিনি তা বুঝতে। কারণ জিরো নিলে অন্য একটা সংখ্যা ভুল হয়ে যাবে। বাট তুমি এটা বলতে পারো এটা হচ্ছে একটা সংখ্যা, ঠিক আছে, বাট জিরো কেন নিব না তারও একটা ভালো মূল উদ্দেশ্য আছে, সেটাও নিয়ে আমি যাচ্ছি। যখন আমরা এর সাথে জিরো নিয়ে নিব, কি বলছি, এর সাথে যখন জিরো নিয়ে নেবো, তাহলে এটাকে আমি বলছি 1 নাম্বার পড়ছি, এটাকে আমরা বলছি 2 নম্বর পড়ছি। 2 নম্বর যেটাকে পড়বো সেটাকে বলছো কি অখণ্ড সংখ্যা, যেটাকে বলছে যে কি হোল নাম্বার। কি বলেছে? হোল নাম্বার। ঠিক আছে, অখণ্ড সংখ্যা। তাহলে কি বলছো, অখণ্ড সংখ্যা কাকে বলছে? কিছু না, আমাদের স্বাভাবিক সংখ্যা জানা আছে, এর সাথে জাস্ট আমি শূন্যটাকে নিয়ে নেবো। হোল নাম্বার মানে সমস্ত নাম্বার, কোনো কিছু বাকি নেই, এরকম একটা ধারণা। তাহলে এটা হয়ে গেল হোল নাম্বার। এখান থেকে কি এলো ডট ডট করে যাবে। এখানে বলে স্যার জিরো দিয়েছে বলে 5 বাদ দিয়েছি, না, এখানে 5, 10, 6, 11, 12, 13 সব আছে, ইনফাইনাইট পর্যন্ত আছে, একদম ইনফিনিটি পর্যন্ত আছে। আমি ইনফিনিটি লিখে দিয়েছি, ঠিক আছে, অসীম। এটা একই ব্যাপার। এই অখণ্ড সংখ্যা কি হয়ে গেল, 0, 1, 2, 3, 4 করে ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকলো। এটাকে বলছে অসীম সংখ্যা। আমি বারবার বলছি, শুধু আমি এখানে লিখেছি তাই কি WB, এটা সত্যি বলছি, আমি যা বেসিক ক্লাস দিব, তুই যে কোনো কম্পিটিটিভ এক্সামই দাও না কেন, আমার ক্লাসটা একবার দেখো,
একবার রিকোয়েস্ট করছি দেখো, অবশ্যই তুমি যদি ম্যাথ কোনোদিন না পড়াশোনা করে থাকো, সেইভাবে মনোযোগ দিয়ে না থাকো, তুমি একবার দেখো তুমি পারবে। আমি এমনভাবে বোঝাবার চেষ্টা করি। আর আমার কিন্তু এবারে এসএসসি জিডিতে আমার প্রথমে এটা এসএসসি জি অনেক ছেলে অনেক রকমভাবে অঙ্ক করে আসে, খুব ভালো লাগছে আর খুব ভালো ওরা সফলতা পাবে, আমি নিশ্চিত যে কি হ্যাঁ অনেক সাকসেস পাবে, অনেক অনেক। তো চলো তাহলে আমরা কিন্তু অখণ্ড সংখ্যা পর্যন্ত পড়ে গেলাম। এরপরে যেটা পড়বো সেটা কি পড়বো, এরপরে নাম্বারটা কি আমরা পড়ে নেবো, জাস্ট এরপরে হয়ে যাবে আমাদের স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা হলো। এরপরে যেটা পড়বো পূর্ণ সংখ্যা, কি পড়বো 3 নম্বর যেটা পড়বো পূর্ণ সংখ্যা। এগুলো সব পড়েছি আমরা, খালি আমাদেরকে জানা নেই, আমরা পড়ি না ইন্টিজার্স, ঠিক আছে, এলাকা বলছে ইন্টিজার্স। তাহলে ইন্টিজার্স কোনগুলো দেখো, কিছু নাই, আমরা কিন্তু সব পড়ে নিয়েছি। দেখো 0 1 2 3 করে একবার ইনফিনিটি পর্যন্ত, কিছু বাকি আছে একবার মনে করো যে কি বাকি আছে। আমরা তো এখান থেকে 0 1 2 3 ডট 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 করে ইনফিনিটি পর্যন্ত নিলাম, অসীম পর্যন্ত, কিন্তু এর সাথে কি আছে, মাইনাস গুলো নেই। কোনগুলো নেই, মাইনাস গুলো নেই, তাই না? তার মানে আমি এর সাথে যদি মাইনাস গিলি 1 -2 -3 -4 ডট ডট করে কত বলতো ইনফিনিটি পর্যন্ত বলতে পারো, মাইনাস ইনফিনিটি, ঠিক আছে, বাট ইনফিনিটি মতো কোনো অসুবিধা নেই। অত কিছু আমরা তার অঙ্ক তৈরি তো রিসার্চ করতে আসিনি, আমাকে অঙ্ক অ্যাটেন্ড করতে হবে, অঙ্কটা একটু শিখতে হবে। এটা হচ্ছে, এটাও ইনফিনিটি কত মাইনাস ইনফিনিটি পর্যন্ত, এটা কত যাবে, এটা প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই যে এতগুলো সংখ্যাগুলোকে আমরা কি বলবো, এদিকে 0 থেকে প্লাস ডট ডট করে চলতে থাকবে, আর এদিকে 0 থেকে মাইনাস ডট ডট করে চলতে থাকবে, এগুলোকে বলছে সমস্ত এগুলোকে বলছে সব পূর্ণ সংখ্যা। তাহলে এই পূর্ণ সংখ্যার মাঝে এখানে বলছে যে কি, এগুলোকে বলছে এই যে 0 বাদ দিয়ে, এই যে 0 বাদ দিয়ে আমি 1 2 3 4 করে দিয়েছি, এগুলোকে বলছে পজিটিভ ইন্টিজার বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। কি বললাম, এই 1 থেকে শুরু করে এটাকে বলছে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর আবার 1 থেকে এদিকে নেগেটিভ পর্যন্ত এটাকে বলছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, বোঝা গেছে? আর এইখানে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলছে, এটাকেই বলছে আবার ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, সরি, এগুলোকে কি বলছে 1 2 3 করে, এগুলোকে কি বলছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আবার এগুলোকেই বলছে যে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, বুঝে গেছে? তাই এখানে এগুলোকে বলছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, বা এটাকে বলছে ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। তাই আমি এখানে 0 তো নিইনি, তাই আমি এখানেও 0 নিইনি, বুঝে গেছে? 0 তো না নেগেটিভ না পজিটিভ, একটা জিনিস কি শিখলে, 0 না নেগেটিভ না পজিটিভ, না ধনাত্মক না ঋণাত্মক, ও কোনো কিছু না, ও নিজের মতো থাকবে। আমি কারণ না প্লাসের দিকে যাবো ভাই, না মাইনাসের দিকে আবার টানবি, আমি আমার মতন, আমাকে একাই ছেড়ে দিয়ে আমি একাই রাজত্ব করব, এরকম একটা ব্যাপার। তাহলে আমরা কত দূর শিখেলাম, পূর্ণ সংখ্যা ইন্টিজার্স পর্যন্ত শিখেলাম। এই পূর্ণ সংখ্যাটাকে মাথায় রাখবে, এই পূর্ণ সংখ্যার প্রচুর কাজ আছে, ঠিক আছে? চলো এবার আমরা কি পড়বো, এবার যেটা পড়তে যাবো সেটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, আর যদি কোথাও কোনো ডাউট থাকে বা যদি মনে হয় যে স্যার ভুলে যাচ্ছি বা কিছু একটা, কমেন্ট করবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সব কিছু না হলে আমি কিছু ইম্পর্টেন্ট অবশ্যই রিপ্লাই করবো না, পরের ক্লাস কমেন্ট করলে পরের ক্লাসে সেটা অবশ্যই বলবো যে হ্যাঁ এটা একজনের প্রবলেম ছিল, আমি বলে দিলাম, অবশ্যই কমেন্ট করবে। আজকের ক্লাসটা কেমন লাগছে তাও কমেন্ট করবে, স্যার কেমন লাগছে। আর আজকের ক্লাসে যারা নতুন আসো তারাও আমাকে কিন্তু বারবার বলবে যে কি হ্যাঁ স্যার কিছু শিখতে পারলাম। আর অবশ্যই আমি এতটুকু আমার দীর্ঘ বিশ্বাস থাকে যে আমি তোমাদেরকে কিছু শেখাবার চেষ্টা করি, ভয় কাটাবার চেষ্টা করি, আর সেটাই করতে চলেছি। চলো এরপরে যেটা নেক্সট পড়বো, যেটা হচ্ছে মূলদ সংখ্যা, যেটাকে বলছে রেশনাল নাম্বার। খুবই ইম্পর্টেন্ট, ডিরেক্ট প্রশ্ন আসে তোমাদের, বোঝা গেছে? কিরকম প্রশ্ন আসে আমি বলে দিব সমস্ত কিছু। এখানে প্রশ্ন আসবে যে 5টা স্বাভাবিক সংখ্যার গড় বের করো, 5টা স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো। প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল, স্বাভাবিক সংখ্যায় তো তুমি জানো না, তাহলে তুমি যোগফল কিভাবে বের করবে, বোঝা গেছে? তার জন্য তো স্বাভাবিক সংখ্যা জানতে হবে, তার জন্য তো এগুলো পড়িয়েছি, বোঝা গেছে? চলো এরপর আমরা যেটা পড়বো মূলদ সংখ্যা। চলো তাহলে এবার আমরা কি পড়বো, মূলদ সংখ্যা কাকে বলে বা মূলদ সংখ্যাটা কি, যেটাকে বলছে রেশনাল নাম্বারটা কি, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা পড়ে ডিরেক্ট প্রশ্ন আসে। চলো তাহলে আমরা রেশনাল নাম্বার পড়বো, আমরা ছোট থেকে পড়ে আসি, আমি আজকে আরেকবার বলে দেবো, দেখবে তোমাদের একদম মাথায় গেঁথে যাবে। চলো মূলদ সংখ্যা কাকে বলছে, যেসব সংখ্যাগুলোকে আমরা যেটা ছোটবেলা থেকে পড়ে আসি সেটাই পড়বো, তাই না? তাতে তোমার মাথায় রাখবে যেসব সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি, যেখানে পি এবং কিউটা কিরকম সংখ্যা, পূর্ণ সংখ্যা। আর আমরা পূর্ণ সংখ্যা পড়ে নিয়েছি, পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0। তার মানে কি বললাম, দেখো যে সমস্ত সংখ্যাকে আমরা কি করতে পারি, পি বাই কিউ আকারে লিখতে পারি, যেখানে কি হচ্ছে পি আর কিউটা কিরকম সংখ্যা, পি আর কিউটা হচ্ছে আমাদের কিরকম সংখ্যা, পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যা কোনগুলো, আমার বলছে যে কি -3 -2 -2
সরি -1 শূন্য 1 2 ডট 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 করে কত দূর চলে যাবে ইনফিনিটি, এটা এদিকেও ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। তো এই সব সংখ্যাগুলোকে কি বলছে পূর্ণ সংখ্যা। আমি এই জিনিসটাকে আমি এভাবেও লিখতে পারি যে 0 এভাবেও লিখতে পারি, আমি লিখে দিই 0, +-1, +-2, +-3 ডট 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 ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে, প্লাস মাইনাস ইনফিনিটি, তুমি দাও না দাও তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, প্লাস মাইনাস ইনফিনিটি বা অসীম পর্যন্ত। তাহলে আমরা এইরকম সংখ্যা হতে হয়, মানে এইখানে এই সংখ্যাগুলোর মধ্যে হতো, অন্য কোনো সংখ্যা হলে হবে না, বোঝা গেছে। এবং 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 এটা শিখতে হবে ভালো করে মনোযোগ দিয়ে শুনো, এবং এই কিউ নট ইকুয়াল টু 0, কিউ নট ইকুয়াল টু 0, মানে আমার ওপরে যা বসবে নিচেরটা, এই যে নিচেটা কখনো 0 হতে পারে না। মানে আমি যদি 2/0 লিখি এটা ইম্পসিবল, এটা হবে না, কারণ আমি শর্ততে বলে দিয়েছি। এবার কেন হবে না, এটা অনেকের প্রশ্ন, বা অনেকে বুঝতে পারো না যে কেন হবে না স্যার, একটু বলে দিন না স্যার। তো সেটা যদি জানতে চাও তাহলে দাঁড়াও, আমি এটা আগে বুঝিয়ে দিই পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যাটা কি, তারপর নতুন কিছু আজকে শিখবে, হয়তো কোথাও কোনো জায়গায় পড়োনি তুমি, আমি আজকে পড়াবো যে 0টা কেন হবে না। অনেক জায়গায় পড়েছো তুমি যে নট ইকুয়াল টু 0, 0 হবে না, কিন্তু কেন হবে না সেটা আজকে তোমাদের কিরণ স্যার বোঝাবে, আর দারুণ লাগবে, তোমরা শিখে যাবে। তাহলে আমরা কি বললাম ওটা বলবো, একটু ধৈর্য সহকারে শোনো। p/q আকারে যেসব সংখ্যাগুলোকে লিখতে পারবো সেই সব সংখ্যা হলো মূলদ সংখ্যা, কিন্তু পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে হতে হবে। যেমন আমি যদি বলি যে কি 3/2, তাহলে একটা মূলদ সংখ্যা, কেন, কারণ p এটা মানে p আর এটা মানে q, তাই তো, p/q আর লিখছি। এবার এইতে 3 আর 2 এখানে তো আছে, এখানে না থাকার না তো, এখানে নাই 1 2 3 এখানে আছে তো, বোঝা গেছে, আছেই তো, হয়ে গেল। এবার অনেকে বলতে পারে যে স্যার তাহলে আমাকে বলুন তো যে কি 0/1, বলো বলো, হ্যাঁ 0/1 হবে, কারণ এটাকে 0 মানে এটা আর এটা মানে এটা, তাহলে 0 তো এখানে আছে, আর পি তো আমি বলিনি কি 0 হবে না, কিউটা 0 হবে না, কিউটা যাতে কোনো রকম 0 না হয়, তাহলে হবে, তাহলে এটাও হয়ে গেল, তার মানে কি 0টাও হয়ে গেল, একটা মূলদ সংখ্যা। এবার আমাকে বলো তো যে 5 6 7 এগুলো কি মূলদ সংখ্যা। তোমরা অনেকে বলবে না 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 স্যার এগুলো তো p/a করে লিখতে পারেনি, আমি বলবো যে হ্যাঁ এগুলো মূলদ সংখ্যা, এগুলোকেও p/q আকারে লিখতে পারি। কেন, কারণ আমি 7কে কি আমি লিখতে পারি না 7/1, কেন 5কে কি আমি লিখতে পারি না 5/1 লিখতে পারি না, কেন আমি 6কে কি লিখতে পারি না যে 6 = 6/1 লিখতে পারি না, কারণ পৃথিবীর সমস্ত সংখ্যাকে আমি ভগ্নাংশে লিখতে পারি। এবার ভগ্নাংশ মানে কি, মানে এই যে ভগ্নাংশ মানে কি, এটাকে আমি লব আর হর আকারে লিখছি, বোঝা গেছে, লব আর হর আকারে লিখছি, মানে উপরে লব থাকবে নিচে হর থাকবে, লব/হর আকারে আমরা লিখতে পারলে তাকে বলবো যে কি মূলদ সংখ্যা, যেখানে হরটা এটা কখনোই কি হবে না নট ইকুয়াল টু 0, মানে 0 হবে না কোনো মতেই। তাহলে সেই সমস্ত সংখ্যাকে আমি বলে দেবো যে কি মূলদ সংখ্যা। এইবারে এখানে আমি একটা ট্রিক বলে দিচ্ছি তোমাদের, ঠিক আছে, যে সমস্ত এমন কোন সংখ্যা যাদের রুট নিব, রুট নেওয়ার মানে পূর্ণ সংখ্যা বাদ দিয়ে অন্য যত সংখ্যার আমি রুট নিব সমস্ত কিন্তু মানে পূর্ণ সংখ্যা চলে, মানে রুটগুলো বাদ দিয়ে একমাত্র পূর্ণ সংখ্যা বাদ দিয়ে যত রুট নিব সবগুলো হচ্ছে মূলদ না। বুঝেছে কেমন কথাটা বললাম, এটা হয়তো বুঝতে একটু গন্ডগোল হয়ে গেল তোমাদের। যাই হোক চলো এবার দেখো, আমি বলছি যে তুমি আমাকে বলো তো তাহলে এই যে 16টা কি মূলদ সংখ্যা কি মূলদ সংখ্যা নাই, একটুখানি √16 বা √16 কি মূলদ সংখ্যা না মানে অমূলদ তো পরে আসি, আমি এখনো বুঝিয়ে দেবো যে মূলদ অমূলদটা কি, ঠিক আছে। তাহলে এটাকে কি আমি বলবো যে মূলদ, আমি বলছি রুট আছে হবে না, বলছে হবে, কারণ এই √16 মানেই তো আমি জানি +-4, মানে +-4 মানে একটা +4 একটা -4, তো থাকলেও তো কি হলো -4, তো মাইনাসও আছে এখানে, -4টাকে তো -1 করে লিখতে পারি 4/1। এবার দেখো আমি ওরাকে বলতে পারি যে ধরো -10, এটাকে মূলদ সংখ্যা, হ্যাঁ কারণ -10/1 লিখতেই পারি, কারণ মাইনাসও হতে হবে পূর্ণ সংখ্যা, মাইনাস হলেও হবে এবং প্লাস হলেও হবে, খালি আমাকে এইভাবে এই লব হর আকারে আনতে হবে, লব হর, বুঝেছে। তাহলে কি বুঝলাম, যে যদি এমন সংখ্যা হয় যেটা পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে, পূর্ণবর্গ সংখ্যা মানে হচ্ছে এমন সংখ্যা যেসব সংখ্যাগুলোর বর্গ নিলে আমি একটা পূর্ণ সংখ্যা পাবো। মানে ধরো আমি যদি √25 নিই, তাহলে এটা সমান সমান কত 5, প্লাস মাইনাস বাদ দাও এই মুহূর্তে, ঠিক আছে, এটা কত এটা কত, এটা হবে 5, তাহলে 25টা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই আমি ওকে বর্গ নিলাম, তাই আমার একটা সিঙ্গেল সংখ্যায় বেরিয়ে এলো যেটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা না, এখানে 5 আছে তো, নাই মানে কি এখানে 5 আছে তো, ডট ডট করে যাবে মানে তো 5 তো থাকবেই, সেগুলোকে বলছে আমাদের কি মূলদ সংখ্যা। আশা করি বুঝা গেছে। যদি মূলদ সংখ্যাতে যদি কোনো ডাউট থাকে এবার আমাকে বলো, এবার আমি এখানে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, ধরো √20, এটাকে কি তুমি ভেঙে ভুঙে কোনো মতে রুটটাকে ছাড়াতে পারবে, মানে রুট থাকবেই না, এরকম হবে কোনো মতেই হবে না। তুমি বলতে পারো স্যার এটা তো আমার 2√5 হবে ভেঙে ভেঙে, কিন্তু রুট তো থেকে গেল, রুট কি ছুটে গেল,
রুট ছুটলো না। যখন এরকম সংখ্যা পাবো যে রুট নিয়ে নিচ্ছি কিন্তু রুটটা পূর্ণবর্গ সংখ্যার রুট নয়, বা রুটটাকে ভেঙে আমি একটা পূর্ণ সংখ্যায় আনতে পারবো না। যেমন ধরো যে রুট 36 এটা সমান সমান 6 আমি জানি, কিন্তু রুট 37 এটাকে আমি ভেঙে কিছু আনতে পারবো? আনতে পারবো না। তখন এই ধরনের সংখ্যাগুলোকে বলছে অমূলদ সংখ্যা। তাহলে আজকে কিন্তু আমরা মূলদ অমূলদ পড়ে নিলাম। কি পড়লাম? একসাথে পড়ে নিলাম, কারণ একসাথে এটা পড়াতে হবে। আমি যাচ্ছি। কেন শূন্য অনেকের মাথায় আছে যে কেন শূন্য স্যার, ওটা বলেন আগে প্লিজ স্যার, ওটা বলে দেন স্যার, আমরা আর অস্থির হয়ে যাচ্ছি, কিন্তু বলে দিচ্ছি। দেখো তাহলে কি বললাম, যে ধরো এমন সংখ্যা যদি আমি ধরে নিলাম যে 49, তাহলে এটা সমান সমান তো 7, আর এটাকে তো 7 বাইকে আমি 1 করে লিখতে পারি, তাহলে এটা একটা মূলদ সংখ্যা। কিন্তু যদি আমি লিখতাম যে কি ধরো 65কে ভেঙে তুমি একটা পূর্ণ সংখ্যা আনতে পারবে? কোনো মতেই আনতে পারবে না। তাই এটা কি, এই রুট 65টা কি? রুট 65টা একটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে আমরা কিন্তু মূলদ সংখ্যা একই সাথে কিন্তু অমূলদ সংখ্যা পড়লাম। অমূলদ সংখ্যা সমস্ত রুটগুলো অমূলদ সংখ্যা। কেমন রুট? যেসব রুটগুলোকে ভেঙে একটা পূর্ণ সংখ্যায় আনা যাবে না, সেই সব রুটগুলো, সমস্ত রুটগুলোই হচ্ছে অমূলদ সংখ্যা। আর রুট ছাড়া যত সংখ্যা তুমি দেখতে পাবে সব কিন্তু মূলদ সংখ্যা। আবার রুটও হবে মূলদ সংখ্যা, কোনগুলো? যেটা পূর্ণবর্গ সংখ্যা যদি আমি রুট নিই সেগুলোও মূলদ সংখ্যা। আশা করি বোঝা গেছে। তাহলে আমরা কিন্তু মূলদ সংখ্যা, তার সাথে কিন্তু আমরা এখানে আরেকটা জিনিস পড়ে নিলাম। কি পড়লাম? যে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। এবং অমূলদ সংখ্যাটা কি পড়লাম? যে এখানে অমূলদ সংখ্যাটাও কিন্তু এইভাবে লিখবো যে পি বাই কিউ আকারে যেসব সংখ্যাগুলোকে আমরা লিখি, কিন্তু পি বাই কিউ মানে যেসব সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে কি করি? লিখতে পারি না, পি বাই কিউ আকারে লিখতে পারি না, যেখানে পি আর কিউটা কি পূর্ণ সংখ্যা। অত কিছু বুঝতে হবে না, এত কিছু বোঝার দরকার নেই। আমি যেটুকু বুঝলাম এটা বুঝো, যে কি মূলদ সংখ্যা বুঝে গেলে তোমাকে অমূলদ সংখ্যা পড়তে হওয়া লাগবে না। আমি জাস্ট বলে দিলাম যে অমূলদ সংখ্যা কোনগুলো, যেরকম হচ্ছে রুট 35 এটা একটা অমূলদ সংখ্যা, রুট হয়ে গেল 36 এটা কি? তোমরা বলো তো এটা কি? এটা একটা মূলদ সংখ্যা, তাই না? এটা একটা মূলদ সংখ্যা। তাহলে তোমরাকে আমি কিছু কিছু এখানে আমি দিচ্ছি, যেটা তোমরাকে কি করে আমি শূন্যটা বলছি, তার আগে আমাকে এখানে একটা কিছু বলো, যে আমি কিন্তু তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি। আমাকে জানাবে রুট 81, রুট 125, ঠিক আছে, রুট হচ্ছে 620, আর রুট হচ্ছে তোমার হচ্ছে 100। এগুলো কিরকম সংখ্যা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। কোনটা কি সংখ্যা? রুট 81টা কি সংখ্যা, মূলদ না অমূলদ? রুট 125টা মূলদ কি অমূলদ? রুট 620 মূলদ কি অমূলদ? রুট 100 এটা মূলদ কি অমূলদ সংখ্যা? তোমরা কমেন্টের মাধ্যমে এটা কিন্তু অবশ্যই জানাবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, অবশ্যই কমেন্টে জানাবে। এটা কিন্তু হোমওয়ার্ক থাকলো, সবাই কমেন্ট করা, সবাই পারবে, সবাই পারবে। বুঝা গেছে? কোনো টেনশন ব্যাপার নেই। এইবার আমি আসল জায়গায় যাচ্ছি। দেখো তাহলে আমরা কি পড়লাম ভালো করে বোঝো। স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, তারপরে অখণ্ড সংখ্যা, তারপরে পূর্ণ সংখ্যা, তারপরে মূলদ সংখ্যা, তারপরে অমূলদ সংখ্যা, 5টা জিনিস পড়ে নিলাম, ঠিক আছে। এই সমস্ত সংখ্যাকে একসঙ্গে বলছে বাস্তব সংখ্যা। কি বলছি? সমস্ত সংখ্যাকে আমরা কি বলছি? বাস্তব সংখ্যা। ভালো করে বোঝো, পড়তে হবে, এগুলো জানতে হবে। এটাকে বলছি বাস্তব সংখ্যা। কেন বলছি? কারণ আমরা যা সংখ্যা নিয়েই বলি, দেখো অবাস্তব সংখ্যা তোমাদের নেই, অতএব তোমাদের জানার দরকার নেই, ঠিক আছে। অবাস্তব বলেও একটা জিনিস আছে, যেটা আমরা পড়েছি হায়ার লেভেলে, ঠিক আছে, বাট জানার দরকার নেই। কিন্তু বাস্তব সংখ্যা এখন পর্যন্ত যত যা পড়লাম, মূলদ অমূলদ যাই সংখ্যা আছে না, সমস্ত হয়েছে বাস্তব সংখ্যা। মূলদ অমূলদ বলো, স্বাভাবিক অস্বাভাবিক, সমস্ত, অস্বাভাবিক তো হয় না, সরি, বাট অখণ্ড খণ্ড যাই হোক না কেন, যত যা পড়লাম এখন পর্যন্ত, আমার বলার উদ্দেশ্য সমস্ত কিছু সংখ্যাকে বাস্তব সংখ্যা বলতে পারি। তাহলে এখন থেকে আমরা যা পড়লাম সবই হলো বাস্তব সংখ্যা। মূলদ সংখ্যা পড়লাম, অমূলদ সংখ্যা বললাম, পুরো সব কিছু ক্লিয়ার করলাম। এর পরের দিন কিন্তু আমরা জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, তারপরে হচ্ছে যৌগিক সংখ্যা কাকে বলে, পরস্পর মৌলিক সংখ্যা, যমজ মৌলিক সংখ্যা, এগুলো কিন্তু পরের ক্লাসে পড়বো। এবার আর একটা যেটা প্রশ্ন ছিল, যে স্যার নিচে কেন 0 হবে না, এটা একটু বলুন। ওকে, এবার চলো, আশা করে বুঝতে পেরেছো। আর আজকের ক্লাসটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর এরকম ক্লাস কি কন্টিনিউ চলবে, নাকি আমি অফ করে দেবো, সেটা তোমাদের কমেন্টের মাধ্যমে জানতে পারবো, যে কন্টিনিউ করবো নাকি এখানে না, এই সব ক্লাস চাইছে না কেউ, ঠিক আছে। এবার আমি বললাম যে যেসব সংখ্যা হলে পি বাই কিউ করে লিখতে পারছি, যেখানে পি আর কিউটা কিরকম, পূর্ণ সংখ্যা, ঠিক আছে, কিন্তু কিউটা নট ইকুয়াল টু 0। এবার কেন স্যার 0 হবে না কেন? কারণ দেখো, আমাকে একটা কথা বলো, আমি লিখলাম যে 1/2, এটার মানেটা কি? আর একটা বলো যে ধরে নাও যে 4/3, এটার মানেটা কি? দেখো, এটার মানে আমরা যদি ভগ্নাংশ করে বুঝতে যাই, দুটোর মানে বোঝো, এই দুটোর মানে যদি আমি বোঝাতে চাই বা বুঝতে চাই, তাহলে এটার ভগ্নাংশ, এই যে একটা ভগ্নাংশ লিখছি, তো ভগ্নাংশ, তাই না, এটা তো ভগ্নাংশ আকারে লিখছি, লব্বাই হওয়ার আকারে লিখেছি। এটার মানেটা আমরা কি পড়াচ্ছি ছোট থেকে, যে 2 ভাগের 1 ভাগ, তাই তো, মানে দুটো ভাগ আছে, তার মধ্যে 1 ভাগের কথা বলছে। এটার উদ্দেশ্য মানে এটাই, যে 2 ভাগের মধ্যে 1 ভাগ।
এবার এটা তো নিয়ে এসছি, অনেকে বলবে স্যার এটা কিভাবে 3 ভাগে 4 ভাগ, কিন্তু আমরা এটাকে তো আমরা এভাবে লিখতে পারি, তাই না? 1/1/3 মানে কি এইটা সমান সমান আমি এটাও ভাবে লিখতে পারি যে 1 + 1/3, পারি কি পারি না ভালো করে বোঝো, এলা ব্যাপার বোঝার আছে। তাহলে কি হয়ে গেল, এটা হয়ে গেল গোটা একটা অংশ, এটার মানে হচ্ছে এটা একটা গোটা অংশ এবং 3 ভাগের 1 ভাগ, গোটা একটা অংশ এবং 3 ভাগের 1 ভাগ। কিন্তু তুমি একবার ভেবে দেখো, যদি আমি 2/0 লিখি, তাই তো, মানে 0 নিচে লিখবো, এটাই তো উদ্দেশ্য, এটাকে আমার বোঝাবার দরকার ছিল। এবার আমাকে বলো এটার মানেটা কি হয়, 0 ভাগে 2 ভাগ, এটা কি পসিবল? আমার কাছে কিছু নেই, তার উপর আবার 2 ভাগ, এটা কি পসিবল? মানে এটার উদ্দেশ্যটা কি আমরা জানি তো, এটা 3 ভাগের 1 ভাগের কথা বলছে, এটা 2 ভাগের 1 ভাগ কথা বলছে, ইটস ওকে, কিন্তু 0 ভাগের 2 ভাগ এটা কি সম্ভব? এটা কি সম্ভব? এটা কোনোদিন সম্ভব না, এটা কি, এটাকে বলছে ইম্পসিবল, ইম্পসিবল, কখনো ইম্পসিবল হতেই পারে না, এটা ইম্পসিবল, তাই না? এটা ইম্পসিবল, পসিবলই না, তাই তো, কারণ 0 ভাগের 2 ভাগ কি হতে পারে, কিছু থাকবে তবে তো তার ভাগের ওপরে কোনো কথা বলবো, বোঝা গেছে? তাই এটা হবে না, তাই 0 হওয়ার সম্ভাবনা নেই, তাই এটাকে বলছে অসংজ্ঞাত, আনডিফাইন্ড, একটা ইংলিশে কথা বলা হয় এটাকে বলা হয় আনডিফাইন্ড, মানে ডিফাইন করা সম্ভব নয়, ঠিক আছে? আর বাংলাতে বলা হয় অসংজ্ঞাত, যারা মাধ্যমিকে ত্রিকোণমিতি পড়েছো তারা জানো অসংগত কথাটা। তো আজকের ক্লাসটা এখানেই, তোমাদেরকে কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্টের মাধ্যমে একটু জানাবে, আর ক্লাসটা কন্টিনিউ করব সেটা তোমাদের কমেন্টের উপরে ডিপেন্ড করবে যে কি হবে, ঠিক আছে? বাট তোমরা যদি আমার কাছে ধৈর্য সহকারে ক্লাসগুলো দেখো রেগুলার, আমি কথা দিচ্ছি জাস্ট 1.5 থেকে 2 মাসের মধ্যে কিন্তু একদম তুমি অঙ্ককে ভয় কেটে যাবে, একদম কথা দিচ্ছি ভয় কেটে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, একটুখানি নতুন হলে সাবস্ক্রাইব করে নিব, আর পুরনো মেম্বার হয়ে থাকলে অবশ্যই একটা কমেন্ট একটু লাইক করে দিবে। চলো আজকে এখানেই, ভালো থেকো, সুস্থ থেকো, আর কালকে কি পড়াবো সেটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি। চলো, থ্যাংক ইউ। অফকোর্স।